আর সেই কথার প্রেক্ষিতে চারিদিকে শুধু আওয়াজ। আমেরিকা চাচ্ছে জামাত ক্ষমতায় আসুক, আমেরিকা জামাতের সঙ্গে বন্ধুত্ব করাতে চাচ্ছে, আর আমেরিকা যদি চায় যে জামাত ক্ষমতায় আসুক, সঙ্গে সঙ্গে পাকিস্তান ঝাঁপিয়ে পড়বে, সঙ্গে সঙ্গে সৌদি আরব ঝাঁপিয়ে পড়বে, মিডল ইস্টের যত লোক আছে টাকার বস্তা নিয়ে বাংলাদেশে আসবে। তার সঙ্গে সঙ্গে মানে পুরো ইসলামের যে গ্রুপগুলো আছে, ভোটারগুলো আছে, তাদের উপর যে মধ্যপ্রাচ্যের তেল, তাদের যে বিনিয়োগ, সেই বিনিয়োগ যদি চলতে থাকে, জামাতের বিজয়কে ঠেকায়। এরপর তুরস্ক, তুরস্ক, এরদোয়ান, মালয়েশিয়া, মাহমুদুর রহমান মানে আমার দেশ সম্পাদক, মাহমুদুর রহমানের পত্রিকা আমার দেশ পত্রিকা, সব মিলিয়ে জামাতের যে একটা স্ট্রং বেজ আছে বা তৈরি হয়েছে, এই বেজটি যখন সামনের লাইমলাইটে চলে আসে, বিএনপির পিলে চমকে যায়। আর এই যে ভিডিওটা মানে আমাকে করতে হচ্ছে, এর কারণ হলো যে আমি কোনোদিন বিশ্বাস করিনি যে জামাত ক্ষমতায় আসতে পারে, এবং এখনো পর্যন্ত আমি মনে করি যে জামাত ক্ষমতায় আসবে না, এখন পর্যন্ত মনে করি। কিন্তু অবাক করা হলো, গতকাল মানে আমার এক বন্ধু, বয়স বড়, একটি সরকারি পদে আছে, আমি নাম বলবো না, মানে এই সময়টিতে মানে মেডিকেল সেক্টরে সবচেয়ে লুক্রেটিভ যে 2-3টি পদ রয়েছে, এরকম একটি পদে তিনি আছেন, বিএনপি করেন, বিএনপির কারণে তিনি এখানে এসেছেন। তো তিনি কথা প্রসঙ্গে বলছিলেন যে রনি ভাই, জামাত বোধহয় ক্ষমতা এসে যাচ্ছে। তা বললাম তাই নাকি? মানে ওনার মুখে কথা শোনার পরে আমার রীতিমতো ভয় লেগে গেল। এরপরে উনি মুখ কালো করে বললেন যে সত্যি কথা বলি, আমি তো গত সেই 15 বছর আওয়ামী লীগের অধীনে চাকরি করেছি, আমার তো জানটা ছিল, নির্যাতিত হয়েছি, কষ্ট পেয়েছি, এটা ঠিক আছে, কিন্তু আমার জানটা ছিল। কিন্তু জামাত যদি ক্ষমতায় আসে তাহলে তো আমার জান থাকবে না, আমি শেষ হয়ে যাবো, একদম ফিনিশড বলে ভদ্রলোক একেবারে মুখটা কালো করে ফেললো। এবং এরপরে আমার কাছে মনে হলো যে আসলে এই ভিডিওটাই করা উচিত। করা উচিত এই কারণে যে জামাত ধরেন ক্ষমতায় এলো না, ভালো কথা, কিন্তু যদি আসে, যদি আসে, যদি আনা হয়, কিভাবে আনা হবে এগুলো আমি ইন ডিটেলস এগুলো বলবো না, কিন্তু যদি আনা হয় তাহলে কি কি প্রতিক্রিয়া হতে পারে, কি কি ঘটনা ঘটতে পারে, সেই জিনিসগুলো যদি আপনি আগে থাকতে বুঝতে পারেন, তাহলে নির্বাচনের বাকি যে সময়গুলো আছে আপনি নিজে প্রস্তুতি নিতে পারেন। আমাদের দেশে হলো কি, প্রথম ঘটনা হলো যে মানুষের যখন আবেগ উঠে কোনো একটা বিষয়ে, তখন আর মানুষ পিছনে ফিরে তাকায় না। আমরা আইয়ুব খানকে নিয়ে আবেগ দেখিয়েছি, ফাতেমা জিন্নাকে নিয়ে আবেগ দেখিয়েছি, 69-এর গণ অভ্যুত্থান নিয়ে আবেগ দেখিয়েছি, বঙ্গবন্ধুকে নিয়ে আবেগ দেখিয়েছি, এরশাদকে নিয়ে আবেগ দেখিয়েছি, বেগম জিয়াকে নিয়ে। আমরা কাকে নিয়ে আবেগ দেখাইনি বলেন? ওসমান হাদিকে নিয়ে আমরা আবেগ দেখেছি, আবার 48 ঘন্টা যেতে না যেতেই আমাদের আবেগ চলে গেছে। জামাতকে নিয়ে, এই জামাত বুঝে যে বাংলাদেশের আবেগ 48 ঘন্টার বেশি থাকে না। তো জামাত একবার সামনে যাচ্ছে, একবার পিছনে যাচ্ছে, এবং কোনো অবস্থাতেই জামাত তাদের সম্পর্কে যে ন্যারেটিভ গুলো আছে সেটাকে পার্মানেন্ট তারা করছে না। এর কারণ হলো নির্বাচনের 48 ঘন্টা আগে তারা মানুষের আবেগকে নিয়ে কিছু একটা করার প্ল্যান তারা করে রেখেছে। এটি লিখে রাখেন আপনি। যদি নির্বাচন হয় তাহলে নির্বাচনের 48 ঘন্টা আগে জামাত এমন কিছু একটা করবে যাতে সকল আবেগ জামাতের দিকে চলে যাবে। নাম্বার 1। নাম্বার 2 হলো জামাতের যে ফরেন রিলেশনস, বিদেশিদের সাথে তাদের যে সম্পর্ক, এই ক্ষেত্রে আমি মনে করি আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি যে কোনো দলের চাইতে জামাত অতিরিক্ত পারঙ্গমতা দেখাচ্ছেন। আমি একদিন বিএনপি এক নেতার, বড় নেতা যার সঙ্গে জামাতের আমির সাহেবের ভালো বন্ধুত্ব, তো তিনি তাচ্ছিল্য করে বলছিলেন যে জামাতের আমির তো ইংরেজি বলতে পারেন না, ও বিদেশিদের সাথে কি বৈঠক করে, ও তো ইংরেজি বলতে পারে না। এই যে বিএনপির তাচ্ছিল্য, তার জবাবে আমি দেখলাম জামাতের একটি কনভারসেশন দেখলাম জামাতের আমিরের, অসাধারণ ইংরেজি বলেন, এবং তিনি মঞ্চে দাঁড়িয়ে মাইক হাতে নিয়ে তার এই বয়সে যেভাবে
একটি অনুষ্ঠান তিনি কন্ডাক্ট করলেন বিদেশিদের সঙ্গে। সেখানে তিনি আরবি লাইনে পড়াশোনা করা মানুষ নয়, কিন্তু ক্ষণে ক্ষণে অ্যারাবিকের কিছু শব্দ তিনি উচ্চারণ করছিলেন, একেবারে নিখুঁত প্রোনাউন্সিয়েশন, শুনলেই ভালো লাগে। আপনি যদি ধরুন কাউকে যদি বলেন ভাই সাহেব কেমন আছেন, সেটা না বলে যদি বলেন আসসালামু আলাইকুম প্রিয় মোহতারাম, আমাদের দেশের মানুষ মন নরম হয়ে যায়। তারপরে আপনি যদি বলেন আল্লাহ আপনাকে উত্তম যাজা দান করুন, প্রতিদান দান করুন, যাজা দান করুন, জাযাকাল্লাহু খায়রান। আমাদের দেশে এই শব্দগুলো সঠিকভাবে উচ্চারণ করতে পারাটাও একটা বিরাট ব্যাপার। তো শফিক সাহেব তো সেই কাজগুলো করছেন। তারপর একই সঙ্গে তিনি ইংরেজি বলছেন, বাংলা বলছেন। তিনি দাড়ি টুপি পাঞ্জাবি নিয়েই তিনি বিদেশিদের সঙ্গে বৈঠক করছেন। বিদেশি মহিলা, বাংলাদেশি মহিলা, আধুনিক মহিলা, তরুণ মহিলা, সবাইকে নিয়ে তিনি যে একটা আধুনিক জামাতের যে রূপরেখা এই নির্বাচনের ময়দানে তুলে ধরছেন, সেটাকে সামাল দেওয়ার জন্য বিএনপিকে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে। আর দ্বিতীয়ত হলো যে তারেক রহমান সাহেবের সম্পর্কে, বিএনপির সম্পর্কে গত 17 মাসের যে দুর্নাম বদনাম, চাঁদাবাজি, প্লাস 2001 থেকে 2006 সন পর্যন্ত হাওয়া ভবন কেন্দ্রিক তাদের যে দুর্নাম এবং বদনাম, এই জিনিসগুলো তো জামাত 10 মুখে প্রচার করে যাচ্ছে। কিন্তু জামাতকে আপনি গালাগালি করছেন মুনাফিক, 71-এর রাজাকার, ধর্ষক, কিন্তু আপনি তো বলতে পারছেন না যে এই লোকটা নামাজ পড়ে না। আপনি তো বলতে পারছেন না এই লোকটা টাকা চুরি করেছে ব্যাংক থেকে, এই লোকটা চাঁদা নিয়েছে। এই জিনিসগুলো করা যাচ্ছে এবং ওগুলোকে জামাত ক্রমশ এনক্যাশ করছে, প্রবলভাবে এনক্যাশ করছে। তো এরই ধারাবাহিকতা যেটা হচ্ছে, তারা দেশে এবং দেশের বাইরে যে কাজগুলো করছে, প্রকাশ্য করছে 20%, আর 90% তারা গোপনে করছে। এবং সেই গোপনীয়তার একটা অডিও ফুটেজ ভাইরাল হয়ে গেছে যে আমেরিকার সঙ্গে তাদের যে বন্ধুত্ব, এবং এই বন্ধুত্বটা রীতিমতো চাপ তৈরি করেছে বিএনপির উপর। আর আমাদের দেশের মানুষ, যে বললাম হুজুকে, সবাই যদি মনে করে যে আমেরিকা চাচ্ছে, বা যদি আমরা বিএনপিকে ভোট দেই, শেষ মুহূর্তে যদি নির্বাচন ক্যান্সেল হয়ে যায়, ডক্টর ইউনূস, জামাত, এনসিপি তারা যদি আরো 5 বছর থাকে, তাহলে যে ডলারটা খাবো রে বাবা গো, তার চেয়ে বরং দাঁড়িপাল্লায় ভোটটা দিয়ে দিই। এরকম সহজ সরল চিন্তা করার মানুষ আমাদের দেশে অসংখ্য আছে। তো যেটা বলছিলাম যে জামাত এখানে বিনিয়োগ করেছে অর্থ, বিনিয়োগ করেছে তাদের শ্রম, মেহনত। তারা মানে সবাই যে এমপি হবে তা নয়। তাদের দলের যদি 1 কোটি লোক থাকে, যদি 2 লাখ এখানে রেজিমেন্টেড রোকন থাকে, তো এই 1 কোটি লোক কেউ নিজের পকেটের টাকার বাইরে কারোর কাছ থেকে টাকা পয়সা নিচ্ছে না। 1 কোটি লোক যদি দৈনিক 10 টাকা করে খরচ করে, 10 কোটি টাকা তার খরচ হয়। যদি 100 টাকা খরচ করে, 100 কোটি টাকা খরচ হয়। তো 1 কোটি লোক জামাতের সারা বাংলাদেশে, আমি কেবল সর্বনিম্ন ধরলাম 1 কোটি লোক, তারা সবাই যদি দৈনিক বলে যে আমি 100 টাকা করে খরচ করব, তাহলে জামাত নির্বাচনের ময়দানে 100 crore টাকা প্রতিদিন খরচ করতে পারছে। আর বিএনপির যারা প্রার্থী, তাদেরকে যদি এই 300 জন বিএনপির প্রার্থী নয়, এরা কত এখন, কত ধরেন 300 ধরেন বিএনপির প্রার্থী, তো 300 বিএনপির প্রার্থীকে যদি 100 কোটি টাকা খরচ করতে হয় প্রতিদিন জামাতের মতন করে, তাহলে এই 300 প্রার্থীকে কত টাকা খরচ করতে হবে? এর কারণে বিএনপির কর্মীরা তো জামাতের কর্মীর মতো 100 টাকা দিচ্ছে না, তারা বরং প্রার্থীর কাছ থেকে টাকা নিচ্ছে। স্লোগান দিতে টাকা লাগবে, হুন্ডাতে টাকা লাগবে, মঞ্চ করতে টাকা লাগবে, ইত্যাদি ইত্যাদি ঘটনা। ফলে আপনারা নিজেরা একটু হিসাব করে নেন যে 100 কোটি টাকা যদি 300 জন প্রার্থীর মধ্যে ভাগ করে প্রতিদিন একজন প্রার্থীকে কত টাকা খরচ করতে হচ্ছে, তারা হয়তো সেটা করতে পারছেন না। না পারার কারণে কি হচ্ছে, জামাত খরচের দিক থেকে এগিয়ে যাচ্ছে। জামাত ঢাকা শহরের রিকশাওয়ালাদেরকে আমরা বদনাম শুনতে পাচ্ছি যে 1000 টাকা করে প্রতিদিন রিকশাওয়ালাদেরকে দিচ্ছে, এবং এই 1000 টাকা দেওয়ার জন্য ঢাকা শহরে তাদের যে কজন রোকন আছে, রোকনরা পকেটে হাত দিয়ে টাকা দিয়ে দিচ্ছে পাড়া মহল্লাতে।
আওয়ামী লীগ বা বিএনপির কোনো নেতা, কোনো কর্মী এই কাজ কোনোদিন করবে না, কোনোদিন করবে না। বরং নেতার কাছ থেকে সে 10,000 টাকা নেবে, পোস্টার দেওয়ার কথা বলে, স্লোগান দেওয়ার কথা বলে নিজে 5,000 টাকা মেরে, তার হয়তো 5 কোটি টাকার সম্পত্তি আছে, কিন্তু ওই যে নেতার কাছ থেকে 5,000 টাকা সে মারতে পেরেছে, এটাকে সে একটা বিজয় মনে করে। আওয়ামী লীগও এই অভ্যাস হয়েছে, বিএনপিতে এই অভ্যাস হয়েছে, জাতীয় পার্টিতে রয়েছে। কিন্তু জামাতের এই রোপণ করবে কি, সে ডেইলি সেই জান্নাত পাওয়ার জন্য, দলকে সাহায্য করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য ডেইলি বলে যে আমার সামর্থ্য আছে, আমি 5,000 টাকা এই নির্বাচনের এই কয়দিন দান করব দলের জন্য। আর এই দলের নির্দেশ অনুযায়ী 1,000 টাকা করে 5 জন রিক্সাওয়ালাকে দেব। আমার এই 1 মাসে কত খরচ যাবে? ডেইলি 5,000 গেলে 1 মাসে 1.5 লাখ টাকা যাবে। এটা কোনো টাকা নাকি? জামাত ক্ষমতা আসলে এটা কোনো ব্যাপারই না। তারা এই কাজগুলো করছে। ফলে বিনিয়োগে আপনি যেটা জামাতের সাথে পাচ্ছেন না। এখন রেজিমেন্টেড ফোর্স, এই যে বললাম যে 2 লাখ রোকন থাকে, 1 কোটি মানুষ থাকে, এই 1 কোটি মানুষের 50 লাখ বউ আছে। এই 50 লাখ বউয়ের বিশ্বাস করেন একটাও ঘরে নেই। বিএনপির 50 লাখ বউ রাস্তায় নেমেছে। আপনি দেখান তো, কয়েকজন পরিচিত মুখ, কয়েকজন তরুণ লোক টাকা পয়সা নিয়ে কাজকর্ম করতেছে। কিন্তু জামাতের 50 লাখ বউ, মানে 1 কোটি জামাতির 50 লাখ বউ। আর যদি 1 কোটি জামাতের মধ্যে যারা বিয়ে করছে ধরেন 50 লাখ, তাহলে ধরেন 25 লাখ বউ। 25 লাখ বউ রাস্তায় নেমে গেছে বোরকা একটা পরে, দলে দলে, সারা বাংলাদেশে। কিভাবে সামাল দেবেন? ফলে আবেগ, বাংলাদেশের মানুষের যে আবেগ, এটাকে বললাম না যে এটাকে টান দিয়ে নিয়ে গিয়ে 48 ঘন্টার সময় একটা মালা করে ফেলতে পারে। তো সেক্ষেত্রে কি হবে? এবং এটা আমরা মানে বিএনপির যারা লোকজন রয়েছেন তারা বুঝতেছি না, আমরা যারা আওয়ামী লীগের লোকজন আছি কল্পনাই করতে পারছি না। ভারত কল্পনাই করতে পারছে না, কিন্তু আমেরিকা এ তো মানে সাহেবের জাত, তারা ঠিকই ক্যালকুলেশন করে ফেলেছে। চীন ক্যালকুলেশন করে ফেলেছে, ইউরোপীয় ইউনিয়ন ক্যালকুলেশন করে ফেলেছে। ফলে দলে দলে গিয়ে দেখেন তারা জামাতের আমিরের সঙ্গে গিয়ে মগবাজারে দেখা করে আসছে। এর ফলে এই যে যে লোকের কথা বললাম আমার বন্ধু, সে তো বিএনপির সাধারণ লোক নয়। মানে এই সময়টিতে যদি একদম এক্সট্রিম পর্যায়ে বিএনপির 50 জন লোক রাষ্ট্রীয় পদ পদবিতে লাভবান হয়ে থাকে, তার মধ্যে তিনি একজন। আর তিনি যে সেক্টরে আছে সেই সেক্টর 2-3 জনের মধ্যে তিনি একজন। তার মধ্যে জামাতের বয় ঢুকে গেছে। এটা স্বাভাবিক বিষয় নয়, অস্বাভাবিক একটি বিষয়। এবং এটা লিখে রাখেন, যদি জামাত জয়লাভ করে, জামাত সাস্টেন করবে। জামাত জয়লাভ করলে, বিএনপি যদি জয়লাভ করে, সেখানে তার সরকার টিকিয়ে রাখতে হলে তার সমস্যা হবে। কিন্তু জামাত যদি ক্ষমতায় আসে, 1 মিনিটের মধ্যে সে ভারতের সঙ্গে এবং 1 মিনিটের মধ্যে সে আওয়ামী লীগের সঙ্গে সাস্টেন করে ফেলবে, সম্পর্ক করে ফেলবে। এবং এই যে তাদের যে একটা উত্থান, এটাকে আপনি ধরে নিতে পারেন মিনিমাম 20 বছর, 20 ইয়ার্স। এই 20 বছর আওয়ামী লীগকে আঙ্গুল চুষে খেতে হবে এবং 20 বছর বিএনপিকে নিজের চুল ছেড়ে কুচি কুচি করে ফেলতে হবে। এর বাইরে কিচ্ছু করার থাকবে না। অন্য যদি হয়, যদি বিএনপির যাওয়া হয়, সেটা আবার ভিন্ন প্রসঙ্গ। আমি মানে জামাতের যে সম্ভাবনাগুলো রয়েছে, জামাত যদি ক্ষমতা আসে তাহলে কি হতে পারে, এটার একটা জাস্ট একটা চিত্র আপনাদেরকে বুঝিয়ে বললাম। ইট ডাজ নট মিন যেটা হবে, ইট ডাজ নট মিন আই হ্যাভ আইদার এনি কানেকশন উইথ জামাত, আর ইট ডাজ নট মিন যে আই হ্যাভ এনি কানেকশন উইথ বিএনপি আর আওয়ামী লীগ। একজন বিশ্বাস করেন, আল্লাহর হস্তে বলছি, গত 17 মাস ধরে সকল স্বার্থের বাইরে গিয়ে, লোভ লালসার বাইরে গিয়ে, রাজনীতির পদ পদবীর কামনা বাসনা বাদ দিয়ে কেবলই মাত্র একজন রাজনীতির বিশ্লেষক হিসেবেই আমি নিজেকে প্রচার করে যাচ্ছি এবং এটাকেই আমি মনে করছি আমার বেঁচে থাকার আনন্দ। যদি মনে করতাম যে আমি ইলেকশন করব, নমিনেশন পাবো, স্বতন্ত্র জামাতের নমিনেশন, বিএনপির নমিনেশন, এটা আল্লাহর মেহরবানিতে কোনো সমস্যা ছিল না। এবং আগামীতেও যদি আমি চাই, যারাই ক্ষমতায় আসবেন সেই ক্ষমতার অংশীদার হওয়া, ভাগিদার হওয়া আমার জন্য কোনো সমস্যা না। কিন্তু লিখে রাখুন, আমাকে ওখানে ইনশাল্লাহ দেখবেন না। আপনাদের সঙ্গে আছি, এখানে আপনি দেখবেন। আর এই 2009 সন থেকে সবসময় মজলুমের পক্ষে থেকেছি। যারাই মজলুম হয়েছে তাদের সঙ্গে থেকেছি। যারা ক্ষমতা পেয়েছে, ক্ষমতার চেয়ার পেয়েছে, তাদেরকে আমরা বাসায় দাওয়াতও দেইনি। আর তারা আমাকে তাদের বাসায় দাওয়াত দিবে, আলহামদুলিল্লাহ, এখনো পর্যন্ত সেই সাহস
আমাদের রাজনৈতিক অঙ্গনে হয়নি কারো যে আমাকে বলবে আসেন আমার বাসায় আজকে রাতে খাবেন বা আপনাকে আসতে হবে, ইউ হ্যাভ টু কাম। এই কথা বলার মতো অবস্থা বাংলাদেশে প্রশাসনে, রাজনীতিতে আশা করি কারোর নেই। আর আমার ভিতরে ওই রুচি নাই যে যে কোনো একজন মানুষকে বাসায় দাওয়াত করে তাকে খাইয়ে তার সাথে একটা ছবি তুলে আমি খুব আনন্দিত হব, সেই অবস্থা নাই। আমি খুব সাধারণ মানুষ। ওই যে গ্রিক দার্শনিক মেগাস্থিনিস, সম্ভবত মেগাস্থিনিস অথবা অন্য কোনো একটা নাম হতে পারে, তিনি এই রাস্তায় থাকতেন, দর্শন চর্চা করতেন। তো আলেকজান্ডার তার নাম শুনলেন, আলেকজান্ডার তাকে খবর দিলেন, তিনি গেলেন না যে আমার কাছে তো, তার কাছে আমার কোনো কাজ না, আমি কেন যাব। রাজা বাদশাহ খুব রাগ হয়ে গেলেন, আমির উমরা রাগ হয়ে গেলেন, সম্রাটরা রাগ হয়ে গেলেন, কেননা আলেকজান্ডার তো ছিলেন বাদশাদের বাদশাহ। তো সেই দার্শনিক কে সবাই ধরে আনতে চাইলো, মেরে ফেলতে চাইলো। আলেকজান্ডার বললেন যে না, তিনি তো ঠিকই বলেছেন, আমার কাছে তো তার কোনো কাজ নেই, তো তিনি কেন আসবেন। তো আলেকজান্ডার গেলেন যে আমি দেখা করতে যাব। তিনি আলেকজান্ডার দিকে তাকালেনই না। আলেকজান্ডার খুব জিজ্ঞাসা করলেন যে জনাব, আমি অমুক অমুক, আপনার জন্য আমি কি করতে পারি। তিনি বললেন যে একটু সরে দাঁড়ান, আমি সকালের আলো পোহাচ্ছি, সূর্যের আলো, আপনার ছায়া আমার উপর পড়েছে, আমি শীত অনুভব করছি। আপনি সরে দাঁড়ালে আমি একটু সূর্যের আলোটা পাই, এটা থেকে আপনি আমাকে বঞ্চিত করবেন না। এর কারণ হলো সূর্যের আলো দেওয়ার মতো ক্ষমতা আপনার নেই। এই এতটুকুই আপনার প্রতি নিবেদন, বিনয়ের সঙ্গে। আপনি বুঝতে পারেন আজ থেকে ২৫০০ বছর আগে একজন জ্ঞানী, পৃথিবীর সবচেয়ে বড় সম্রাট, তার সাথে এই আচরণ করেছেন। আমার সবসময় মনে হয়েছে যে আমি ওইরকম হব।